রাতের অন্ধকারে 10 পয়সায় দুর্নীতিতে যুক্ত না থাকার দাবি করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কি চলতো? প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতগুলো বাড়ি সেটা এখনো পর্যন্ত আমরা জেনে উঠতে পারিনি। একটা তো জানতাম কালীঘাটের কাছে বাড়ি, আর একটা হচ্ছে শান্তিনিকেতন 9 ক্যামাক স্ট্রিটের বাড়ি। পটুয়াপাড়ার বাড়িতে আপনারা জানেন মধ্যরাতে পুলিশ চলে গেল। কোথাকার পুলিশ? শালবনী থানার পুলিশ। কালীঘাটের পুলিশকে সঙ্গে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই ছিলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা সকলেই জেনে গিয়েছেন কেন রাত্রির 1টার সময় পুলিশকে যেতে হলো সেখানে। আপনারা সবাই জেনে গিয়েছেন যে আত্মসহায়ক সুমিত রায়, তাকে মূলত ধরার জন্যই সেখানে গিয়েছিল পুলিশ। কিন্তু একটা বাড়িতে তার আত্মসহায়ক কাজের জন্য রাত্রির বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যেখানে থাকে সেখানে কেন আত্মসহায়কের অফিস খোলা হবে? কেন একটা অফিস আর একটা পরিবার একসঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে? কি চলতো রাতের অন্ধকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? জানেন? জানাবো আজকে। নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে আজকে সন্ধ্যের আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন, আমরা অতীতে যে সমস্ত রূপকথার কাহিনীগুলো পড়েছি, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারেন বা খেয়াল করতে পারেন, সেখানে যে সমস্ত দৈত্য দানবরা থাকতেন তাদের কিন্তু কারুর প্রাণ তাদের নিজেদের মধ্যে থাকতো না। তাদের প্রাণগুলো লুকানো থাকতো ওই জীবন কাঠি ভ্রমরা, কোনো একটা হয়তো ভ্রমরা মানে কোনো একটা পোকা, তার মধ্যে হয়তো তার প্রাণটা লুকানো থাকতো। সেটাও আবার একটা কোটোর মধ্যে ভরে হয়তো একটা গভীর কুয়োতে কিংবা সাগরের মধ্যে ফেলে রাখা হতো বলে আমরা রূপকথার গল্পে শুনেছি। রাজনীতিতেও যে এটা হয় সেটা কার্যত এই বন্দ্যোপাধ্যায় পরিবার দেখিয়ে দিচ্ছে। এবং আমাদের এই রাজ্য পুলিশ দীর্ঘদিন ধরে কাজ না করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসটা ভালো করে এখন তারা যে জায়গায় রয়েছে, তারা মোটামুটি একটা রাজনৈতিক দল খুলে ফেলার মতো জায়গায় চলে এসেছে। তাদের দিয়ে কতটা তদন্ত হয় বা হবে সেটা আমরা জানি না। তা যদি না হয়, এত ভালো সুযোগ পাওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাবাজি করে বলা 10 পয়সায় দুর্নীতি করলে আমাকে ফাঁসির মঞ্চে তুলে দিও, এইটা যে সকলেই জানে দিনের আলোর মতো মিথ্যা, কিন্তু এটা তো প্রমাণ করার জন্য পুলিশকেই করতে হবে, তো আপনি করতে পারেন না। সেই পুলিশ একটা সলিড ইনফরমেশন পাওয়ার পরেও একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ ভোমরা তার আত্মসহায়ক সুমিত রায়কে হাতের কাছে পেয়েও ধরতে পারল না। এর থেকে অযোগ্যতা পশ্চিমবঙ্গের পুলিশের আর কি হতে পারে? আমি আপনাদের সামনে ব্যাখ্যা করব যে ঘটনাটা ঠিক কি হয়েছিল। তার আগে আপনাদের সামনে দেখাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে মেজাজ হারিয়ে উঠলেন, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেজাজ হারিয়ে উঠলেন এবং রিপাবলিক বাংলার এক সাংবাদিকের কাছে কার্যত আঙুল উঁচিয়ে কথা বললেন যে আপনিই তাহলে তদন্তটা করুন, আমি কি তদন্তকারী সংস্থার প্রতিনিধি যে আমি বলবো যে সুমিত রায় কোথায় আছে? আমি কি বলতে পারবো? এই তো তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসা করুন, নাহলে আপনি তো তদন্ত করছেন মনে হচ্ছে, বলে আঙুল উঁচিয়ে একেবারে মেজাজ হারিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। আমি সেই অংশটা শোনাবো আজকে, তারপরে পর্ব শুরু করছি। আপনার আত্মসহায়ককে খুঁজতে হবে আপনার বাড়িতে? তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি ঢুকিয়ে রেখেছি কি না, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। দেখলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেজাজই বলে দিচ্ছে যে সামথিং ওয়েন্ট রং। কিন্তু আমাদের এই অযোগ্য পুলিশ এই পুরো ঘটনার পর যে সিজার লিস্টটা উদ্ধার করেছে সেখানে তারা নীল। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তত 6 ডজন মামলায় জড়ানো হয়েছে। কি কি মামলা আমি ব্যাখ্যায় আসছি, তার আগে আমি বলে দিই যে গতকাল কি হয়েছিল। সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের শালবনীতে টিকিট পাওয়ার লোভী একজন বিধায়ক, যিনি বোধহয় মেদিনীপুর থেকে দাঁড়িয়েছিলেন এবং হেরেছিলেন, কিন্তু তিনি শালবনীর টিকিট চেয়েছিলেন। অভিযোগ হচ্ছে তাকে অন্য বিভিন্ন এক্সটর্শনের মামলায় এই মুহূর্তে শালবনী পুলিশের হেফাজতে তিনি রয়েছেন। সেই সুজয় হাজরাকে জেরা করে পুলিশ জানতে পেরেছিল যে তার কাছ থেকে সুমিত রায়
টাকা হাতিয়েছেন, তার কাছ থেকে ব্যক্তিগতভাবেও টাকা হাতিয়েছেন। কেন? যে শালবনীতে নাকি তারকে টিকিট দেওয়ার জন্য কয়েক কোটি টাকা সুমিত রায় চেয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। এছাড়াও সেখানকার শালবনীর কুর্মী সমাজের মানুষদের কাছে কিছু ভুল বুঝিয়ে জমি জমা সংক্রান্ত কিছু এবং টাকা সংক্রান্ত কেসে সুমিতের নাম এসেছে, এবং সেই টাকার মানি ট্রেল নাকি পাওয়া গেছে সংবাদ মাধ্যম থেকে। আমার কাছে কোনো প্রমাণ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই সূত্র ধরেই দীর্ঘদিন ধরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না মানে ধরার আগে তার আত্মসহায়ক সুমিত রায়কে জেরা করাটা প্রয়োজন ছিল। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা? ভালো করে খেয়াল করুন, সুমিত রায়কে কিন্তু পুলিশ ডেকে পাঠায়নি, বা সুমিত রায়কে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি না? তাহলে হঠাৎ করে ভাবুন আজকের এই দিনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সুমিত রায়কে আমার এখনো পর্যন্ত জানা নেই যে পুলিশ তাকে তলব করেছে, সিআইডি তলব করেছে। অন্য মামলায় সিবিআই বা ইডি কেন্দ্রীয় সংস্থা তাকে দু একবার অতীতে জেরা করেছিল, কিন্তু এই মুহূর্তে নির্বাচনের পর তাকে ডাকেনি। অর্থাৎ পুলিশ চেয়েছিল, পুলিশের কাছে তথ্য ছিল হয়তো সুজয় হাজরার কাছ থেকে, যে রাতের বেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসে খাতা সারেন বা কাজ করেন বা শলা পরামর্শ করেন দুজন মিলে। পুলিশ চেয়েছিল হাতে নাতে পেপার সমেত ধরতে। তার কারণ এই সমস্ত ধুরন্ধর অপরাধ মনস্ক রাজনৈতিক বা অরাজনৈতিক যারা রয়েছেন, তারা কোনোদিনই কাগজ এতটা ভালো করে ম্যানেজ করেন যাতে আপনি কোনো প্রমাণ না পান, সেই ব্যবস্থা এরা করে রাখেন প্রত্যেকটা ক্ষেত্রে। সেই কারণে পুলিশ টাওয়ার লোকেশন হঠাৎ করেই রোজ এই সুমিত রায়ের টাওয়ার লোকেশনটা ট্রেস করার চেষ্টা করত। গতকাল রাত্রির 1টার সময় পুলিশের কাছে সেই সুমিতের টাওয়ার লোকেশনটা ট্রেস হয়, এবং অদ্ভুতভাবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়ি থেকে ট্রেস হয়। সঙ্গে সঙ্গে দেরি না করে শালবনী থানার পুলিশ কালীঘাটের পুলিশকে ইনফর্ম করে, এবং তারপরেই সম্ভবত আরো অন্য থানারও পুলিশ, কালীঘাটের পুলিশ ছাড়াও অন্য জায়গার পুলিশ, লালবাজারের পুলিশও হয়তো ছিল, এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে একেবারে সেইখানে রাত 1টার সময় চলে যায়। সেখানে গিয়ে আবার লোকেশন ট্রেস করতে গিয়ে দেখা যায় ওইখানেই রয়েছে। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা গার্ডরা রয়েছেন, সিকিউরিটি গার্ড, তাদেরকে বলা হয় খোলার জন্য, আমরা সার্চ করব, তারা খোলেন না। আর রাতের বেলায় বুঝতে পারছেন হয়তো পরিবাররা রয়েছে সেখানে, খুললে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বুঝতেই পারছেন কান্নাকাটি করতে শুরু করে দেবেন। সেই কারণে পুলিশ অপেক্ষা করে, ট্রেস করতে থাকে। হঠাৎ করে একটা সময় তারা মনে করে যে লোকেশন নাকি আর পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে 6টা পর্যন্ত অপেক্ষা করার পর বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডেকে ওই তালা গ্যাস কাটার দিয়ে কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে হয়, এবং সেই তালা ভেঙে ঢুকে যখন দেখা হয় পাখি উড়ে গেছে। তার মানে অভিষেক এবং পুলিশ সেখানে 3 তল্লা থেকে পুরো ছাদ পর্যন্ত পুরো তল্লাশি করার পরেও কিচ্ছু পায়নি। একজন আইদার তিনি কোনো দোষী নন, আর না হলে এত বড় অপরাধী যে নিজের অপরাধের চিহ্নটুকু ছেড়ে যায়নি, এবং এটাই স্বাভাবিক। তা না হলে কেউ বুকের ওই রকম ভাবে বলতে পারে না বারবার যে আমি 10 পয়সার দুর্নীতি করলে আমার ফাঁসি হোক। এটা কেউ বলতে পারে না যতক্ষণ না সে কনফার্ম হচ্ছে যে আমারকে কারুর পৃথিবীর ধরা সম্ভব নয়। এবং ওই যে কালীঘাটের কাকু বলে গিয়েছিল, আজকে পুলিশ এতটা ভালো সুযোগ পাওয়ার পরেও আজকে ওই বাড়িটাকে চারপাশ থেকে ঘিরে তারপরে যদি এই সার্চ অভিযানটা করতো, তাহলে তো আর প্লেন নিয়ে পালাতে পারতো না। আজকে পুলিশের এইটুকু জানা উচিত ছিল নাকি যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এতটা মারাত্মক, এবং যাকে ধরতে যাচ্ছে সে এতটা প্রভাবশালী, পুলিশের চোখে ধুলো দিয়ে যদি সে উবে চলে যায়, তাহলে এটা পুলিশের অদক্ষতা ছাড়া আর কি হতে পারে। এই রকম হাতের কাছে পাওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে কিন্তু পুলিশ না ধরেই ক্ষান্ত হলো। এরপরে কি হবে? আত্মসহায়ককে কোনদিন বলবেন সুমিত রায়কে তুমি দেখা করো, চলে যাবেন, তিনি খালি হাতে চলে যাবেন। করো, পুলিশে প্রমাণ করো। আজকে যদি ওখানে ধরতে পারতেন তাহলে তো এই প্রশ্নটা করতে পারতেন, এত রাতে আপনি 1টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কি করছেন? এই প্রশ্নের উত্তর দিন আগে।
এবং তিনি যদি পুলিশ মানে পালানোর আগে তাকে ধরতে পারতো তাহলে তো কিছু কাগজ সমেতও ধরতে পারতো, যে কাগজগুলো নিয়ে তিনি পালিয়েছেন। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোথাও কি গভীর সুড়ঙ্গ রয়েছে? তাহলে কি মাটির তলায় কোথাও লুকিয়ে রয়েছে? নাহলে গেল কোথায়? পুলিশ কেন চারদিকটা কভার করে এইরকম একটা বড় অপারেশনে যখন যাচ্ছে, রেড করতে যাচ্ছে, এত বড় অপারেশনে কেন তারা গেল না? আজকে মুখটা কার পুড়লো? সাগরিকা ঘোষ রাজ্যসভার সাংসদ বলতে শুরু করে দিয়েছে পুলিশ নীল, এর আগেও সিআইডি তল্লাশি নিয়েছিল, সেখানেও সিজার লিস্ট নীল। তাহলে পুলিশ রাজনৈতিকভাবে তাকে আক্রমণ করার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই বলবেন এবার এসে যে সরকার, কালকেই বলেছেন সরকার চেঞ্জ হয়ে গেছে, তাই প্রতিহিংসাবশত আমাকে মানে ইচ্ছাকৃতভাবে মামলায় নাম জড়ানো হচ্ছে। আজকে এই অদক্ষ পুলিশ দীর্ঘদিন ধরে কাজ না করে তদন্ত না করে শুধুমাত্র ওই 21শে জুলাইয়ের জল তৃণমূল কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে তদন্ত কিভাবে করতে হয়, কিভাবে একটা বড় অপারেশনে গেলে প্রোটোকল মেনে করতে হয়, সেগুলোই বোধহয় ভুলে গেছেন। এত বড় অপারেশনে যাচ্ছেন, একটাই গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢোকার কি একটাই গেট থাকবে? তারা কোথা থেকে কনফার্ম হলেন? রেকি করেছিলেন? খোঁচর ছিল তাদেরকে ইনফরমেশন দেওয়ার? কোথা থেকে জানলেন যে একটাই গেট? তাহলে পালালেন কোথা থেকে? তাহলে আপনারা ট্রেস করলেন যে একটার সময় রয়েছে, তারপরে 6টার সময় গিয়ে আপনারা দেখতে পেলেন না কেন? আর যদি দেখতে না পান তাহলে ওই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিকে পুরো ভ্যাকেট করে দেওয়ার পর কেন পুরোটা আবার মানে 10 ঘন্টা ধরে তল্লাশি চালালেন না? যে বাড়ির দেওয়ালে কোথাও সুড়ঙ্গ রয়েছে কিনা, বাড়ির তলা দিয়ে কোথাও বেরিয়ে যাওয়ার পথ রয়েছে কিনা। লোকটা গেল কোথায় এই রহস্যর উদ্ঘাটন না করে ওই জায়গা ছেড়ে বেরিয়ে আসলেন কেন? এই অপদার্থতার দায় এবং দায়িত্বভার কে নেবে? এ তো শুধু আপনি নন, এ তো আলটিমেটলি পুলিশ মন্ত্রীর ঘাড়ে গিয়ে পড়বে। আজকে সবে রাজ্য সরকার গঠিত হয়েছে, এখনো শুভেন্দু অধিকারীর ওপর মানুষের বিরাট ভরসা রয়েছে, মানুষ কেউ প্রশ্ন করবে না। কিন্তু আপনি যদি 2 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো জায়গায় ধরতে না পারেন, তাহলে তো এই অদক্ষতার দায়ও তো আপনাদের, অদক্ষতার দায় তো শুভেন্দু অধিকারীর গায়ে বর্তাবে। কাজ না করে করে আজকে এদের এই অবস্থায় এসে পৌঁছেছে। আপনাদের কাছে যখন খবর ছিলই, তখন 100% যখন খবর ছিল তখন 100% প্রস্তুতি নিয়ে কেন এলেন না? যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, মদন মিত্র 125 জন অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং আরো মারাত্মক অভিযোগ হচ্ছে তার বিনিময়ে তিনি নাকি সোনা, টাকা এবং সোনা নিয়েছিলেন। ভাবুন, 125 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছিলেন, তাকেও বিরুদ্ধেও তল্লাশি হয়েছে। আজকে আমাদের নির্বাচনের পর এতদিন পেরিয়ে গেল, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধুমাত্র সই জালিয়াতির কেসটাই এতদিন এত মানে লিঙ্গার হচ্ছে। তার রেজলিউশন বুকের কপিটা পর্যন্ত আজকে পুলিশ উদ্ধার করতে পারলো না। তাহলে ওই ইডি সিবিআই এর মতো ওই দিনের পর দিন, বছরের পর বছর চলবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকেই তার স্বমেজাজে এসে বলেছেন যে আবারও কার্যত ওইরকম অমিত শাহকে বহিরাগত বলেছেন, তিনি কিছু করেননি। তাহলে তো মানে আলটিমেটলি তো তৃণমূল কংগ্রেসকে মানে কাকু যা বলে গেছিল যে আমার বসকে ধরার কারোর ক্ষমতা নেই, তো এটাই কার্যত হয়ে যাচ্ছে। নাকি এখনো তলায় কোথাও সেটিং রয়ে গেছে পুলিশের সঙ্গে বিগত সরকারের, যে আমরা ওই ধরা ছোঁয়া খেলবো কিন্তু ধরবো না? এইরকম একটা মানে নাম খেলো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হিরোর জায়গায় পৌঁছে দিয়ে কি লাভ হলো আজকে? একদম মানে কি বলবো, চূড়ান্ত ব্যর্থ ছাড়া আমি এটাকে আর নতুন কোনো ভাষায় বলতে পারছি না। আগামীকাল সকালে আপনাদের সামনে আরো অনেক পর্ব এই ডিটেল তথ্য নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে।